ওই যে বাইরে তোমার বোনের গলার আওয়াজ পেলে না, চলে এসেছে নিজের বরকে নিয়ে বাপের বাড়িতে থাকতে। এক্ষুনি জিজ্ঞাসা করলে বলবে আর বলো না বৌদি, যা বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িতে ভীষণ জল উঠেছে, তাই মায়ের বাড়িতে থাকতে এলাম। অসহ্য একেবারে, যেমন তোমার মা তেমন তোমার বোন এখানে আসবে আর আমার পেছনে লাগবে। তুমি একদম ঠিক কথাই বলেছো কোয়েল। আর এই কদিন দেখছি বর্ষাকালে বোন ঘন ঘন বাবার বাড়িতে আসছে। আমি কিন্তু ঠিক কারণটা বুঝতেও পারছি না। দেখি বাইরে গিয়ে একবার জিজ্ঞাসা করি। আজকে এই ব্যাপারটা নিয়ে একটা হেস্তনেস্ত হয়েই যাক। এই বলে বিমল বারান্দায় গিয়ে দেখে যে তার বোন চন্দনা মায়ের সঙ্গে বসে গরম গরম চা খাচ্ছে এবং গল্প করছে। আর অন্যদিকে জামাই বাবা জীবন প্রীতম গরম গরম সিঙ্গারাও সঙ্গে করে নিয়ে এসেছে। আর তিনজনের সে কি গল্প, যেন একেবারে বহুদিন পর মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন নিজেদেরকে খুঁজে পেয়েছে। আর এরকম দৃশ্য দেখে কোয়েল এবং বিমল দুজনেই ভীষণ পরিমাণে রাগ করে। আরে দাদা, তুই এসেছিস? কি খবর বল। বাবা, আমার গলা শুনে তাহলে বাইরে বেরোলি? না হলে তোরা যা ব্যবহার করিস, আমার আর আমার বরের গলা পেলে ভেতর থেকে তো দরজা বন্ধ করে দিস, যাতে আমাদের সঙ্গে দেখা করতে না হয়। না না, তা কেন হবে? আসলে তোরা এত ঘন ঘন আসিস তো যে দেখা করে সেই আনন্দটা থাকে না। তাই বৃষ্টির মধ্যে বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, তো এই সময় বরের সাথে হঠাৎ এলে কি ব্যাপার? কোনো কি বিপদ ঘটেছে নাকি? না না, বিপদ হোক আমার শত্রুর। আর বলিস না, সকাল থেকে যে বৃষ্টি পড়ছে, বাড়ির উঠানে এক হাঁটু জল জমেছে। তারপর যদি ঘরে সাপখোপ ঢুকে আসে, তাই জন্য এক হাঁটু জল পেরিয়ে তাড়াতাড়ি বাপের বাড়িতে চলে এসেছি। আর প্রতিবেশীদের বলে এসেছি জল নামলে আমাদের খবর দিতে, তারপরই বাড়িতে যাব। এতই যখন শ্বশুর বাড়ির দালানে জল ঢোকে, তাহলে ঘরের চৌকাঠ একটু উঁচু করে নিতে পারো তো, না হলে বারবার এরকম জল জমবে আর বারবার তোমাকে মায়ের বাড়িতে দৌড়ে আসতে হবে। কি তুমি আমার মেয়েকে কি বললে? ওর যতবার ইচ্ছে হবে ও ততবার বাড়িতে দৌড়ে আসবে, কারণ এই বাড়িটা যেমন আমার বরের তেমন আমার মেয়ের। আর ভুলে যেও না, তোমার শ্বশুর মশাই মরে যাওয়ার আগে এই বাড়িটা আমার নামে করে দিয়ে গিয়েছিলেন, তাই আমার মেয়ে আমার বাড়িতে আসবেই। এভাবেই ঘর বাড়ি নিয়ে ছেলে বৌমা এবং ননদের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া লাগে। আর কমলা দেবী ছেলে বৌমার পক্ষ নেওয়ার বদলে তার মেয়ের পক্ষ নিতে শুরু করে, কারণ মেয়ে যদি বাপের বাড়িতে আসা বন্ধ করে দেয়, তাহলে বৌমার নামে নালিশ এবং পরনিন্দা পরচর্চা করা বন্ধ হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় আর বাড়িতে ঝগড়ার পরিমাণও বাড়তে থাকে। মা, কোথায় ভেবেছিলাম বৃষ্টির মধ্যে তোমার কাছে এসে গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাবো, তা নয়। তোমার ছেলের বউ আর ছেলে আমাকে কি অপমানটাই না করছে। এখন আমার স্বামীকেও ছাড়ছে না। তার থেকে তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি এই বাড়িটা ভাগাভাগি করে দাও। একটা ভাগ তোমার ছেলেকে দাও আর একটা ভাগ আমাকে দাও, তাহলেই সমস্যা মিটে যাবে। এমন ভাগাভাগি করার কথা শুনি কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ যতই যাই হোক না কেন নিজের ছেলে এবং মেয়ের মধ্যে বাড়ি ভাগাভাগি করতে হবে এই বিষয়ে সে কোনোদিনও চিন্তা করতে পারেনি। আর এমন সুযোগে বিমলও বাড়ির ভাগ চেয়ে বসে। হ্যাঁ, চন্দনা ঠিক কথাই তো বলেছে। তুমি এই বাড়ির ভাগাভাগি করে দাও, কেননা প্রত্যেকবার বর্ষাকালে ওদের বাড়িতে জল উঠে যাবে আর আমাদের বাড়িতে এসে উঠবে আর আমাদের ঘাড়ে বসে বসে খাবে, তাও আবার আমার টাকায়। সেটা তো আমার বউ আর আমি সহ্য করবো না, তাই না? তুমি এখনই বাড়ি ভাগাভাগি করো। আর আমি যেহেতু তোমার দেখাশোনা করছি, তাই আমাকে বেশি ভাগটা দিতে হবে, বুঝেছো? ওরে আমার চাদু রে, ওনাকে নাকি বেশি ভাগটা দেওয়া হবে? কেন রে, তুই বেশি ভাগ নিবি কেন? বেশিরভাগ দিন তোর বউ আমার মাকে খেতে দেয় না, আর মা আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে, সুতরাং এই বাড়ির বেশিরভাগটা আমিই নেব। এভাবেই বর্ষাকালে ভাই এবং বোন বাড়ি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে একেবারে চুলোচুলি করতে শুরু করে। এর ফলে কমলা দেবী তাদের ঝামেলা সামলানোর জন্য বাড়ি ভাগ করার সিদ্ধান্তে রাজি হয়ে যায়। আর এই সিদ্ধান্তে ভাই বোন দুজনেই খুবই খুশি হয়। সেই সময় বিমল এক মুহূর্ত দেরি করতে চায় না। সে ঠিক করে সেই দিনই বাড়িতে উকিল ডেকে বাড়িটা ভাগ করে নেবে। মা, আমার বউয়ের ভাই হাইকোর্টের নাম করা উকিল, সুতরাং আমি ওকে ডাকছি। ও আমাদের বাড়িটা সমান ভাগে ভাগ করে দেবে। তাতে আশা করছি তোমার কোনো আপত্তি থাকবে না। না মানে আপত্তি থাকবে কেন? দেখ, যেটা ভালো লাগে সেটাই কর। চুপ করো মা, আপত্তি থাকবে না আবার? তোমার বৌমার ভাই এসে বাড়ি ভাগাভাগি করবে আর সেটা আমি মেনে নেব? তারপর একেই তুমি কানে শুনতে পাও না আমাদের কি সব উল্টোপাল্টা বুঝিয়ে দেবে, আর বাড়ির বেশিরভাগ অংশ ওরা নিজেরা নিয়ে নেবে। আর তাছাড়া বৌদির ভাই এসে কেন ভাগাভাগি করবে? তুমি বরং অন্য কোনো উকিলকে ডাকো যে আমাদের বাড়িটা ভাগ করবে। এই তো 4 আনা বাড়ি, এর ভাগ করার জন্য আমার ভাই আবার তোমাদেরকে উল্টোপাল্টা বোঝাবে? আমার ভাইয়ের তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তাই না?
এরকম ভাবে আবার বাড়ি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হবে। এমন সময় কমলা দেবী না পেরে নিজের বাড়ির উকিলকে ফোন করে বসে, আর সেই উকিল এরকম বাড়ি ভাগাভাগির কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। উকিল বাবু, আমি বেশি দেরি করতে চাইছি না, আপনি আজকেই আসুন আর বাড়ির কাগজপত্র দেখে বাড়ির সীমানা নির্ধারণ করে দিয়ে যান, কারণ আমার ছেলে আর মেয়ে এই বাড়িটা ভাগাভাগি করতে চাইছে, আর এতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আজকে ভীষণ পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে ছাতা মানবে না, তাই আজকে আমি নিজের জীবনের রিস্ক নিয়ে আপনার বাড়ি ভাগ করার জন্য যেতে পারবো না দিদি। বৃষ্টিটা একটু কমতে দিন, কালকে গিয়ে আপনার বাড়ি ভাগাভাগি করে দেবো, কেমন? এই বলে উকিল বাবু ফোন রেখে দেয়, আর সকলেই উকিলের কথা শুনে একটু শান্ত হয়। কিন্তু কেউ আর চুপ করে বসে থাকে না, তারা যে যার নিজেদের মনের মতো করে বাড়ির সীমানা নির্ধারণ করতে শুরু করে। বাড়ির ডান দিকটা বুঝিয়ে সুঝিয়ে বোনকে দিয়ে দেবো, কারণ আমি বাড়ির বাঁ দিকে থাকবো, আর বাড়ির বাম দিকটা আমার জন্য শুভ, আর আমার ব্যবসাতেও ওই বাম দিকটা উন্নতি এনে দেবে, সুতরাং আমি বাড়ির বাম দিকের ঘরগুলো কিছুতেই ছাড়বো না। ভাগ্যিস এবার বাড়িতে জল উঠে যাওয়ার নাম করে বাপের বাড়িতে এসেছিলাম, না হলে আর বাপের বাড়ির ভাগটা পেতাম না। একবার শুধু কালকে বাড়িটা ভাগ হয়ে যাক, তারপর মাকে বুঝিয়ে শুনিয়ে ভালো দিকটা আমি নিয়ে নেব, আর সারা জীবনের মতো এখানেই গেড়ে বসবো। আর বিশেষ করে বর্ষাকালে আমাকে আর শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে না, ওই ছোট্ট শ্বশুর বাড়িতে নড়াচড়া করার মতো জায়গা নেই। এভাবে ভাই বোন দুজনেই বর্ষাকালে বাড়ি ভাগাভাগির স্বপ্ন দেখতে থাকে। এমন সময় কমলা দেবী তাদের স্বপ্ন ভঙ্গ করে, কারণ তার ভীষণ পরিমাণে খিদে পায়, আর সকাল থেকে একইভাবে ঝগড়া করতে করতে তার গলাও একেবারে শুকিয়ে আসে। বৌমা, রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো করে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে নিয়ে এসো। সকালবেলা ছেলে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছে, আজকে এই বৃষ্টির দিনে ভালো করে ইলিশ মাছ ভাজা খেয়ে নি, কারণ কালকে বাড়ি ভাগাভাগি করতে গিয়ে কপালে খাবার জুটবে কিনা তার ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এই বর্ষাকালে শেষবারের মতো আমার হাতে রান্না খেয়ে নিন, কারণ কালকে একবার বাড়ি ভাগ হয়ে গেলে আপনি প্রথমে আপনার মেয়ের কাছে গিয়ে উঠবেন আর আপনার মেয়েকে দিয়েই রান্না করাবেন, কারণ আমি আর আপনার জন্য রান্না করতে পারবো না। আর এই যে চন্দনা, তুমিও খিচুড়ি আর ইলিশ মাছ খাবে নাকি? কেন খাবো না? বাড়ি ভাগাভাগির সঙ্গে খাবারের কি সম্পর্ক? তুমি যখন রান্না করছো তখন আমার আর আমার বরের জন্য রান্না করে নিয়ে এসো। আর মনে রেখো, এখনো কিন্তু আমাদের বাড়িটা কোনো ভাগাভাগি হয়নি, আর তাছাড়া ইলিশ মাছের গন্ধে লোভ সামলানো যায় নাকি? এই শুনে কোয়েল রান্নাঘরে রান্না করতে চলে যায়, আর সে কোনো রকম কোনো বিবাদ করে না, কারণ তারও মনে ভীষণ পরিমাণে আনন্দ হয় যে কালকে বাড়িটা ভাগাভাগি হয়ে যাবে, আর সে মজা করে নিজের মনের মতো করে সংসার পাততে পারবে। কারণ বর্ষাকালে এমনিতেই তার শ্বশুর বাড়িতে জল পড়ে, আর সেই জল মুছতে মুছতে তার সারাটা দিন কেটে যায়। এবার বাড়ি ভাগাভাগি হয়ে গেলে তাকে আর সারা ঘর বাড়ি মুছতে হবে না। এমনই ভাবনা চিন্তা করতে করতে কোয়েল রান্না বান্না করে সবাইকে খাবার পরিবেশন করে, আর সবাই খেয়ে দিয়ে রাত্রিবেলা যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই উকিল বাবু বাড়িতে চলে আসে। আপনারা পারেনও বটে, কালকে সিদ্ধান্ত নিলেন যে বাড়ি ভাগাভাগি করবেন, আর আজকের মধ্যেই আপনাদেরকে বাড়ি ভাগাভাগি করে দিতে হবে। এখন যদি দাদা বেঁচে থাকতো এই ঘটনা থেকে এমনিতেই মরে যেত। যাই হোক, আমার কি, দেখি বাড়ির কাগজ দিন, আর বলুন কে কোন ভাগটা নেবেন। উকিল বাবুর এই কথা শুনে কমলা দেবী বাড়ির কাগজপত্র নিয়ে চলে আসে, আর সবাই মিলে বাড়ির দলিল পর্যবেক্ষণ করতে শুরু করে। ইতিমধ্যে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়, আর বাড়ি ভাগাভাগির কাগজে যখন সই করা হবে সেই সময় দেখুন, আমি কিন্তু এই বাড়ির মেয়ে, আর আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো, তাই এই বাড়িতে যে কটা বড় বড় ঘর আছে সেই ঘরগুলো কিন্তু আমি নেব। তাই এমন করে ভাগাভাগি করুন যাতে বড় ঘরগুলো আমার ভাগে এসে পড়ে। ঠিক আছে উকিলবাবু, বোন যখন চাইছে বড় ঘরগুলো ও নেবে, তখন আপনি তাই করুন। ওই বাড়ির ডান দিকে যে কটা ঘর আছে সেই ঘরগুলো বড় বড়, আপনি তাহলে ডান দিকটা বোনকে দিয়ে দিন, আর বাম দিকের ঘরগুলো রান্নাঘর সমেত আমাকে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই আমার তাতে। বাবা, দাদা আবার ভালো হয়ে গেল কি করে? এত আদর যত্ন করে বলছে ডান দিকের বড় ঘরগুলো আমাকে দিয়ে দিতে। যাই হোক, আমার কি, আমি বড় ঘরে আরাম করে শান্তিতে থাকবো, এর থেকে মজার ব্যাপার আর কি হতে পারে? কমলা দেবীও তার ছেলে এবং মেয়ের কথায় সম্মতি দিলে উকিলবাবু বাড়ি দুই ভাগে ভাগ করে দেয়। এর ফলে বাড়ির বাঁ দিকের অংশ পড়ে বিমলের ভাগে, আর ডান দিকের অংশ পড়ে চন্দনার ভাগে। বাড়ি ভাগাভাগি হয়ে গেলে দুই ভাই বোন মিলে উকিলবাবুর টাকা শোধ করে দিলে উকিলবাবু তখনই ছাতা মাথায় দিয়ে বাড়ি ফেরে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মধ্যে একদিন রাত্রিবেলা প্রচন্ড ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়। তুমি এক নম্বরের হদ্দ বোকা,
ডান দিকের ঘরগুলো কত বড় বড় আর খোলামেলা, বাদিকের ঘরগুলো তো একেবারে ছোট। তুমি কেন তোমার বোনকে ডান দিকের ঘরগুলো দিতে গেলে বলো তো? এরকম বোকামি কেউ করে কখনো? আমি কিছুই বোকামি করিনি, কারণ আমি যে জিনিসটা জানি সেটা তুমি আর মা জানো না। কেননা এই বাড়িটা দেখাশোনা আমি করি, আর বোন কোত্থেকে উড়ে এসে জুড়ে বসবে সেটা হতে পারে নাকি? এই বাড়ির সম্বন্ধে কি জানেও, আর আজকে রাত্রে কেন আমাকে ডান দিকে থাকতে দিয়েছি সেটা তুমি বুঝতেও পারবে। এই বলে বিমল ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ে। আর যেই রাত্রিবেলা বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়, তখনই ডান দিকে সবকটা ঘরের ছাদ থেকে টপ টপ করে জল পড়তে শুরু হয়। আর তখন চন্দন এবং তার স্বামী আরাম করে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের ঘর একেবারে জলে ভেসে যায় আর তাদের চোখে মুখেও জল এসে পড়ে। সেই সময় তাদের দুজনের ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে তারা দেখে যে চারিদিকে জল থই থই করছে। এই দেখে চন্দন এবং তার বর দুজনেই অবাক হয়। এ কি, এত জল এলো কোথা থেকে? আমি তো জানতাম না ডান দিকের ঘরগুলোতে এত জল পড়ে। এ বাবা, এই ঘরের সিলিং তো ফুটো। এখন আমি বুঝতে পারছি দাদা কেন ডান দিকের বড় বড় ঘরগুলো আমাকে দিয়েছে। আমার ভালো মানুষের সুযোগ নেওয়া হয়েছে। এবার সারা রাত ঘুমাবো কি করে? বাইরে যা বৃষ্টি পড়ছে, এখন তো বাদিকের ঘরগুলোতে যেতেও পারবো না, কারণ ওটা তো দাদার ঘর। চন্দনা আর কিছু বলতে পারে না, কারণ সে নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছে। এবার সারা রাত তারা দুজনেই বালতি পেতে ঘরের মধ্যে বসে থাকে। আর এমন সময় হঠাৎ করে জানালার কপাট খুলে চলে আসে, কারণ ডান দিকের ঘরের জানালাগুলো অনেক দিনের পুরানো। এর ফলে সারা রাত চন্দন এবং তার স্বামী ভিজে একেবারে জল হয়ে থাকে। আর পরের দিন সকালবেলা তাদের গায়ে জ্বর আসে। আর চন্দন এবং তার স্বামী যখন সেই বিষয়ে বিমল এবং তার মাকে কথা শোনায়, তখন বিমল বলে, এ বাবা, তাই নাকি বোন? ইস, আমি যদি জানতাম তাহলে তোকে ভালো বাম দিকের দিকটা দিয়ে আমি নয় বৃষ্টি ভেজা ডান দিকে নিয়ে নিতাম। কিন্তু এখন কি করবো বল, আমি তো আমার ভাগ এখন দিতে পারবো না, আর তোকে ডান দিকেই থাকতে হবে। আর মা ওই কথাগুলো শুনে বলছে আমার সাথেই থাকবে। তাই তুই একটা কাজ কর, মিস্ত্রিটাকে ঠিক করে নে। আর ডান দিকের ঘরগুলো যা বড়, বেশি টাকা খরচা হবে না, মাত্র 1 লক্ষ টাকা। তুই ঠিক করে নিতেও পারবি, কোনো অসুবিধা নেই। বিমলের কথা শুনে চন্দনা ভয় পেয়ে যায়, কারণ সে কিছুতেই 1 লক্ষ টাকা দিয়ে বাড়ি ঠিক করতে চায় না। অন্যদিকে চন্দনার আর কিছু করার থাকে না। সে ব্যাগপত্র গুছিয়ে আবার বর্ষাকালে বাড়ির ভাগ ছেড়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। তারপর থেকে সে আর কখনো বর্ষাকালে বাপের বাড়িতে এসে থাকার কথা চিন্তা করে না। ভাগ্যিস আমার ছোট বৌমার কোনো অঙ্গে কোনো রকমের খুঁত নেই, না হলে আমার বড় ছেলে যা একখানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, অন্ধ বড় বৌমা, ওই অন্ধ বৌমা কোনোদিনও গৃহপ্রবেশের আনন্দ চোখে দেখতেই পাবে না। আর সেই জন্যই আমি ওর গৃহপ্রবেশের কোনো আয়োজনই করিনি, কিন্তু আমি আমার ছোট বৌমার জন্য ভালো করে অনুষ্ঠানের আয়োজন করেছি। প্লিজ মা, আমার আর প্রশংসা করতে হবে না। আমার এবার লজ্জা করছে। এবার অন্তত আমাকে ঘরে ঢুকতে দিন। অনেকক্ষণ ধরেই তো দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাঁড়াও মা, তোমাকে এক্ষুনি আমি বরণ করে ঘরে নিয়ে আসছি। আমি তোমাকে সোনার বালা দিয়ে বরণ করব। সেই কখন থেকেই আমার অন্ধ বৌমাকে সোনার বালা দুটো নিয়ে আসতে বলছি, কিন্তু এখনো ওর সময় হলো না। আমার বড় ছেলে সুন্দরী বৌমা বিয়ে করে নিয়ে আসলেও একটা অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। মনে হয় সোনার বালা নিয়ে আসতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। চন্দনা দেবীর বড় ছেলের বউ শ্যামলী ভীষণ পরিমাণে দেখতে সুন্দর হলেও সে অন্ধ ছিল, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। আর সেই কারণে তার শাশুড়ি মা তাকে সবসময় বাজে বাজে কথা শোনায়। সে একেবারে শ্যামলীকে পছন্দ করতে পারে না। ফলে শাশুড়ি মা যখনই তাকে কোনো কাজ করতে বলে, তখনই বড় বৌমা নিজের অন্ধত্বর কারণে উল্টোপাল্টা কাজ করে ফেলে। আর সেই জন্যই সে সবসময় বিপদে পড়ে। কিন্তু শাশুড়ি মা তাকে একটুও সাহায্য করে না। নিজের বড় বৌমাকে জ্বালানোর জন্য শাশুড়ি মা এত সুন্দর করে ছোট বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করে। আর সেই অনুষ্ঠানে নিজের ছোট বৌমাকে দামি দুটো সোনার বালা দেবে বলে ঠিক করে। কিছুক্ষণের মধ্যেই শ্যামলী সোনার বালা নিয়ে চলে আসে। মা, এই যে আমি লকার থেকে রচনার জন্য বালা দুটো নিয়ে এসেছি। আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই জন্য লকার খুলতে সমস্যা হচ্ছিল। মা, আপনি যদি বলেন তাহলে আমি কি রচনার হাতে এই সোনার বালা দুটো পরিয়ে দেব? তুমি অন্ধ, তুমি আবার সোনার বালার মর্ম কি করে বুঝবে? জীবনে কোনোদিনও চোখে সোনার বালা দেখেছো? আমি আমার সুন্দরী ছোট বৌমাকে নিজের হাতে সোনার বালা পরিয়ে ঘরে প্রবেশ করাবো। তুমি একদম আমার ছোট বৌমাকে স্পর্শ করবে না, কারণ আমার ছোট বৌমা যদি তোমার মতো অন্ধ হয়ে যায় তখন আমি কি করব? এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার কাছ থেকে সোনার বালা নিয়ে তার ছোট বৌমার হাতে দিয়ে দেয়। এত দামি দুটো সোনার বালা পেয়ে রচনা মনে মনে খুশি হয়। এভাবেই রচনা তার বরের সঙ্গে ঘর আলো করে গৃহপ্রবেশ করে।
এত সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানের আওয়াজ শুনতে পেয়ে শ্যামলীর চোখে জল চলে আসে, কারণ সে নিজে অন্ধ বলে কোনোদিনও গৃহপ্রবেশের অনুষ্ঠানের আনন্দ সে উপভোগ করতে পারেনি। এর ফলে তার নিজের গৃহপ্রবেশের কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় 1 বছর আগে। মা, আমি আমার কলেজের বন্ধু শ্যামলীকে বিয়ে করবো বলে ঠিক করেছি। তুমি দয়া করে আমাদের বিয়েতে বাধা দিও না। শ্যামলী অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু ওর একটাই সমস্যা, ও চোখে ভালো করে দেখতে পায় না, আর ওটা দেখে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। তাই আমি ওকে বিয়ে করবো বলে ঠিক করেছি। তুই যদি এই কানা মুলার মতো দেখতে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসিস, তাহলে আমি কিন্তু তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আর বিয়েতে আমি তোকে কিছু দিতেও পারবো না। আমি চাই না ওই বাজে কানা মেয়েটা আমার বাড়ির বড় বউ হয়ে আসুক। আমার আত্মীয় স্বজনরা ওরকম বউ দেখলে খুবই হাসাহাসি করবে, আর তোকে যদি ওই বউকে বিয়ে করে নিয়ে আসতেই হয়, তাহলে ওর বাবাকে অনেক যৌতুক দিতে হবে। মা, বিয়েতে আমার কিংবা আমার বউয়ের তোমার কাছ থেকে কিছুই লাগবে না। তুমি শুধু তোমার আশীর্বাদ দিও, তাহলেই হবে। আর রইলো আত্মীয় স্বজনের কথা, ওরা 2-1 দিন কথা বলবে, তারপর নিজেরাই চুপ হয়ে যাবে। তাই আমি শ্যামলীকে বিয়ে করব। আর শ্যামলীর বাবা বলেছে যে বিয়েতে অনেক যৌতুকও দেবে, যেমন সোনা দানা, টাকা পয়সা সবকিছুই দেবে, কোনো কিছুই বাকি রাখবে না। যৌতুক দিলেও ওই অন্ধ বৌমার চোখ আমি ফিরিয়ে আনতে পারবো না, তাই আমি ওর বিয়েতে কোনো রকমের কোনো অনুষ্ঠানও করতে পারবো না, আর গৃহপ্রবেশ তো করতেই পারবো না। এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায়, আর সুজয় বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে নিজের মাকে না জানিয়েই শ্যামলীর সঙ্গে রেজিস্ট্রি করে তাকে বাড়ির দরজায় নিয়ে চলে আসে। নতুন বউয়ের গৃহপ্রবেশ হবে বলে শ্যামলী মনে মনে খুবই আনন্দিত থাকে। সে বাপের বাড়ি থেকে আসার সময় অনেক সোনা গহনা যৌতুক হিসেবে নিয়ে আসে, কিন্তু হাজারবার ডাকা সত্ত্বেও চন্দনা দেবী বাড়ির দরজা খুলতে চায় না। মা, ও মা, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাই, কিন্তু একবার দরজাটা তো খোলো। আমি দরজার বাইরে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছি, নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে হবে তো। আমি কিছুতেই বাড়ির দরজা খুলবো না, আর ওই কানা বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান করাতে আমার বয়েই গেছে। তুই যে পথে তোর কানা বউকে নিয়েই বাড়িতে এসেছিস, সেই পথ থেকে উল্টো পথে ফিরে যা, কিন্তু যৌতুকে সোনাদানা, টাকা পয়সা সমস্ত কিছু আমাকে দিয়ে যা। তুই যখন বিয়ে করেই ফেলেছিস, তখন যৌতুকের পাওনা তো আমি কিছুতেই ছাড়তে পারবো না, তবে এই অন্ধ বৌমাকে আমি বাড়িতে তুলতেও পারবো না। মা, আমাকে আর আমার বউকে দেখে আমার পাড়ার লোকেরা খুব হাসাহাসি করছে, তাই প্লিজ আমাদের আর অপমান করো না। তোমাকে আমাদের বরণ করতে হবে না, তুমি অন্তত শুধু দরজাটা খুলে দাও। পাড়ার লোকেরা চারপাশে জড়ো হয়ে সুজয় এবং শ্যামলীর উপর খুবই হাসাহাসি করতে থাকে। এর ফলে শ্যামলীর চোখে অপমানে জল চলে আসে। আমি চোখে দেখতে পাই না, সেটা আমার দোষ নয় সুজয়। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের ফলে আমি আমার চোখ হারিয়ে ফেলি, আর বাবা অনেক টাকা পয়সা খরচা করে আমার চিকিৎসা করিয়েছে, কিন্তু আমি ঠিক হতে পারিনি। আমার দৃষ্টিও কখনো ফিরে আসেনি। সেই কারণেই আমি তোমাকে বলছিলাম যে আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। সুজয়, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাকে দেখতে এত সুন্দর রাজপুত্রের মতো, কিন্তু তুমি এমন অন্ধের মতো বউ বিয়ে করে নিয়ে এসেছো কেন? তোমার মায়ের রাগ হওয়াটা তো স্বাভাবিক। তোমার মায়ের জায়গায় যদি আমিও হতাম, তাহলে কিন্তু এরকম অন্ধ বউকে নিজের ঘরে ঠাঁই দিতাম না, কারণ এই কানা বউকে দিয়ে বাড়ির তো কোনো কাজই করানো যাবে না। ঠিক সেই মুহূর্তে সুজয়ের ছোট ভাই প্রিয়তোষ বাড়ির দরজা খুলে দেয়। প্রিয়তোষও ঠিক তার মায়ের মতোই ছিল। সে মেয়েদেরকে তাদের রূপ অনুযায়ী বিচার করে। দেখ দাদা, আমি তোর মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি, যাতে তোকে আর তোর বৌদিকে বাড়িতে থাকতে দেয়, কেননা তুই আমার নিজের দাদা। তাই বৌদিকে পছন্দ না করলেও আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু দাদা, তোর বউ তো অন্ধ, তাই তোর নিজের বউয়ের সাথে সোহাগ করবি কি করে? তোর বউ তো তোকে দেখতেই পাবে না। সুজয় নিজের ভাইয়ের এমন কথা শুনে খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলে না। সুজয় যখন তার নতুন বউকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসে, তখন চন্দনা দেবী তাদের সামনে এসে দাঁড়ায়, আর সে শ্যামলীকে দেখে তাড়াতাড়ি করে চোখে শাড়ির আঁচল চেপে ধরে। হায় ঈশ্বর, এরকম কানা বৌমার মুখ দেখার আগে আমার চোখ তুমি কেন নিয়ে নিলে না? আমি এই বৌমার অন্ধত্ব কিছুতেই সহ্য করতে পারছি না। এই বৌমার গৃহপ্রবেশের তো কোনো প্রশ্নই আসছে না, তবুও নিয়ম তো করতেই হবে। এই প্রিয়তোষ, যৌতুকে সমস্ত সোনা গহনা বাড়ির ভেতরে নিয়ে এসে আমার ঘরে রেখে দে। চন্দনা দেবী এই বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং তাদের বাড়ির কাজের মাসির গলা থেকে একটা সিটি গোল্ডের 100 টাকা দামের চেন খুলে নিয়ে বড় বৌমার গৃহপ্রবেশ করতে চলে আসে। চন্দনা দেবী সেই চেনটা তার বড় বৌমার দিকে ছুড়ে দেয়। এই নাও তোমার গৃহপ্রবেশের উপহার। আমার কাছ থেকে এর বেশি কিছু তুমি আশা করো না, কারণ তোমাকে আমার মোটেই পছন্দ নয়। আমার বড় ছেলে যদি আমার কথা মতো আর আমার পছন্দ মতো বিয়ে করত, তাহলে আমি ওর বউকে সোনার জিনিস দিয়ে ভরিয়ে দিতাম। না মা, আপনি আমাকে ভালোবেসে যা দিয়েছেন সেটাই আমার কাছে অনেক বড় উপহার। আমি শুধু আপনাদের ভালোবাসা পেতে চাই, আর কিছু চাই না।
তাই আপনারা যে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বলে শ্যামলী সিটি গোল্ডের চেনটা কোনো মতে হাতড়ে হাতড়ে মাটি থেকে কুড়িয়ে নেয় এবং সেই চেনটা যখনই সে নিজের গলায় পড়তে যাবে তখনই সেখানে বাড়ির কাজের মাসি রাগে গজগজ করতে করতে চলে আসে। এই যে নতুন বউ, ওই চেনটা কিন্তু ভুলেও গলায় পড়বে না। তোমার শাশুড়ি মা তোমাকে গৃহপ্রবেশে উপহার দিয়ে অপমান করবে বলে আমার গলা থেকে ওই চেনটা খুলে নিয়ে এসেছে। আমার বর বাজার থেকে 100 টাকা দিয়ে আমার জন্য এই চেনটা কিনে এনেছে, তাই আমার চেন আমাকে ফিরিয়ে দাও। কাজের মাসির কথা শুনে চন্দনা দেবী চুপ করে থাকে, কিন্তু নিজের মায়ের এমন ব্যবহার দেখে সুজয় আর কিছুতেই চুপ করে থাকতে পারে না, তাই সে তার নতুন বউকে কাজের মাসির চেনটা পরতে দেয় না। মা, তুমি শেষ পর্যন্ত আমার বউয়ের গৃহপ্রবেশ করিয়ে কাজের মাসির গলা থেকে চেন খুলে নিয়ে এসে বউকে পরিয়ে দিচ্ছ। তোমার মানসিকতা যে এত নিকৃষ্ট আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার বউ বাপের বাড়ি থেকে অনেক শুভকামনা নিয়ে এসেছে, তাই তোমার কোনো উপহার লাগবে না। ও বাবা, নাটক! তুই কি ভেবেছিলিস তোর কানা বউ এরকম ঘর অন্ধকার করে বাড়িতে এসে ঢুকে পড়েছে আর আমি ওকে সোনা দানায় ভরিয়ে দেব? আমি যা করেছি বেশ করেছি, আর আমি ভাবছি এই কাজের মাসিটাকে ছাড়িয়ে দেব, কারণ ওর খুব মুখ হয়েছে। এখন এই কানা বড় বৌমা আমার বাড়ির সব কাজ করবে। ও কানা হলেও বাড়ির কাজ করা থেকে কিন্তু কিছুতেই রেহাই পাবে না। এই বলে চন্দনা দেবী নিজের বাড়ির কাজের মাসিকে তৎক্ষণাৎ কাজ থেকে তাড়িয়ে দেয়। একদিন চন্দনা দেবী প্রিয়তোষের সঙ্গে রচনা নামে এক মেয়ের বিয়ে ঠিক করে। এতদিনে আমি আমার ছোট ছেলের জন্য একটা মনের মতো বউ পেয়েছি। বিয়ে করে একেবারে আমার ঘর আলো করে থাকবে, আর ওই কানা বৌমার অন্ধকার কেটে যাবে। বিয়ের পর এমন ভাবে নিজের নতুন ছোট বৌমার গৃহপ্রবেশ করাবো না যে পাড়া প্রতিবেশীরা হা করে তাকিয়ে থাকবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়তোষের সঙ্গে রচনার বিয়ে হয়। আর বিয়ের পর চন্দনা দেবী তার ছোট বৌমার গৃহপ্রবেশের দিনে বড় বৌমার সঙ্গে অনেক অপমানজনক ব্যবহার করে। মা, ভাগ্যিস আপনার অন্ধ বৌমা আমাকে সোনার বালা পরায়নি, কারণ অন্ধ মানুষদের কোনো ভরসা নেই। আমার হাতে সোনার বালা পরাতে গিয়ে আমার মুখের মধ্যেই সোনার বালা ঢুকিয়ে দিত, আর আপনার অন্ধ বৌমার জন্য আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান একেবারে ভেস্তে যেত। চন্দনা দেবী তার ছোট বৌমার কথা শুনে হো হো করে হেসে ওঠে, কারণ এতদিনে শুধু শাশুড়ি মা বড় বৌমাকে অপমান করত, আর এখন ছোট বৌমাও শাশুড়ি মায়ের প্রশ্রয়ে শ্যামলীকে অপমান করতে শুরু করে। ছোট বৌমা আসার পর শ্যামলীর উপর অত্যাচার যেন আরো বেড়ে ওঠে। রচনা শুধু পায়ের উপর পা তুলে আরাম করে, আর শ্যামলীকেই একা হাতে সমস্ত কাজ করতে হয়। রচনা সবসময় ইচ্ছা করে শ্যামলীকে জ্বালাতন করার জন্য তাকে পায়ের মধ্যে পা দিয়ে ফেলে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে প্রিয়তোষের অফিস থেকে তার ম্যানেজার বিমল চন্দনা দেবীকে ফোন করে। কাকিমা, বাড়ি ফিরতে গিয়ে স্যারের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা নিকটবর্তী হাসপাতালে স্যারকে ভর্তি করেছি। আপনারা যত সম্ভব তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, কেননা আমার মনে হয় প্রিয়তোষ স্যারকে বাঁচানো সম্ভব হবে না। এই ঘটনা শুনে চন্দনা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সে কান্নাকাটি করতে করতে বাড়ির সকলকে এই ঘটনা জানায়, আর বেশিক্ষণ অপেক্ষা না করে তারা সকলে কাঁদতে কাঁদতে হসপিটালে গিয়ে পৌঁছায়। দেখুন, আমি অনেক কষ্ট করে ওনার প্রাণ বাঁচিয়ে তুলেছি, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য উনি ওনার 2 চোখ হারিয়ে ফেলেছেন, তাই উনি আর জীবনে চোখে দেখতে পাবেন না। আমারও খুব খারাপ লাগছে এই খবরটা আপনাদেরকে জানাতে, কিন্তু আমার তো কিছু করার নেই। আপনার বড় আজ থেকে অন্ধ। চন্দনা দেবী এই কথা কিছুতেই সহ্য করতে পারে না, সে কান্নায় একেবারে ভেঙে পড়ে। কিছুদিনের মধ্যেই তারা তাদের বাড়ির অন্ধ ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও পরের দিকে রচনা কিছুতেই নিজের অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে চায় না। আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নেই, তাই আমি এরকম অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে পারবো না। আমি যদি এখন এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার আবার বিয়ে হয়ে যাবে। মা, আমি আপনার অন্ধ ছেলেকে ডিভোর্স দিতে চাই। এরকম কথা বলতে নেই বৌমা, আমার ছেলে তো নিজের দোষে অন্ধ হয়নি। তুমি দয়া করে এই সংসার ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমার ছেলেকে কে দেখবে বলো? নিজের মায়ের মুখে এমন কথা শুনে সুজয় আর হাসি চেপে রাখতে পারে না। আমার ভাই চোখ হারিয়ে ফেলেছে, এটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমার বউ যে অন্ধ তাতে তো তার কোনো দোষ নেই। কিন্তু অন্ধ বলে তুমি তোর সাথে খারাপ ব্যবহার করেছো মা, আর ভালো করে ওর গৃহপ্রবেশ পর্যন্ত করতে চাওনি, আর তোমার নিজের ছোট ছেলেই তো আজ অন্ধ হয়ে গেল। এখন আর ওর কোনো দোষ নেই বলো? এই কথা শুনে চন্দনা দেবী একেবারে চুপ করে যায়। সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে, তাই সে তার বড় বৌমার কাছে অনেক ক্ষমা চায়। আপনি একদম কান্নাকাটি করবেন না মা, আমি সারা জীবনের মতো অন্ধ হয়ে থাকলেও ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। তাই বাপের বাড়ি থেকে আমার গৃহপ্রবেশের সময় যে সমস্ত যৌতুক পাঠানো হয়েছিল সেই সমস্ত গহনাকাটি বিক্রি করে আমি ভাইয়ের চিকিৎসা করাবো।
শ্যামলীর শাশুড়ি মা যেহেতু গৃহপ্রবেশের সময় তাকে কোনো জিনিসপত্র দেয়নি, তাই শ্যামলীর বাবা মা শ্যামলীকে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে পাঠায়। শ্যামলী সেসব জিনিসপত্র বিক্রি করে নিজের দেওরের চিকিৎসা করাতে শুরু করে। এক নামকরা ডাক্তার দিয়ে অপারেশন করানোর ফলে প্রিয়তোষ আবার চোখে দেখতে পায়। ফলে প্রিয়তোষ তার বৌদিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আমার ছেলেকে সুস্থ করে তোলার জন্য আর আমার ব্যবহার শুধরিয়ে নেওয়ার জন্য আমি আবার তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান করব বড় বৌমা। আর তুমি দেখতে না পেলেও এই অনুষ্ঠান যাতে উপভোগ করতে পারো সেই জন্য আমি গান বাজনার ব্যবস্থা করব। আর এটাই হবে আমার তরফ থেকে তোমার জন্য গৃহপ্রবেশের উপহার। এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার জন্য আবার গৃহপ্রবেশের আয়োজন করে। আর শ্যামলী যাতে আনন্দ করতে পারে সেই কারণে সেখানে সঙ্গীতেরও আয়োজন করা হয়। ফলে বড় বৌমা নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠান সকলের সঙ্গে সুখে শান্তিতে আনন্দ করে কাটিয়ে দেয়।